সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজ সমাসের তৃতীয় ভাগ, অর্থাৎ এটা সমাসের 3 নম্বর ক্লাস। এর আগে সমাসের বিভিন্ন ক্লাসগুলিতে তোমাদেরকে সমাসের যে প্রথম মূল ভাগটা কর্মধারয় সমাস ও তার 5টি যে ভাগ সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের এই ক্লাসে সমাসের যে দ্বিতীয় মূল ভাগ, প্রথম ক্লাসে আমরা সমাসের 9টি ভাগের কথা বলেছিলাম। তার মধ্যে একটি ভাগ ছিল কর্মধারয় সমাস, যেটা অলরেডি আলোচনা হয়েছে। আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে তার যে দ্বিতীয় ভাগটা ছিল তৎপুরুষ সমাস, তার আলোচনা হবে। দেখো, এই তৎপুরুষ সমাসের আবার বিভিন্ন ভাগ রয়েছে, প্রায় 10 রকমের ভাগ রয়েছে। আমি প্রথমেই লিখেছি, ওই জন্য তৎপুরুষ সমাস প্রধানত 10 রকমের হয়ে থাকে। অর্থাৎ মূল যে সমাসের ভাগগুলো রয়েছিল 9টি, যেটা প্রথম ক্লাসে দেখেছিলাম, তার মধ্যে যে এক একটি ভাগ তার আবার অনেকগুলো করে ভাগ রয়েছে। ঠিক তেমনি মূল ভাগের যে দ্বিতীয় ভাগ তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। এই সমাসের আবার 10টি প্রধান ভাগ রয়েছে। এই 10টি ভাগ ধীরে ধীরে নিচে আলোচনা করতে থাকব। প্রতিবারের মতো আবারও বলছি, ক্লাসটা ভালো করে করবে। মূল যে বিষয়গুলো, ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেগুলো খাতায় লিখে নেবে এবং এই ছোট ছোট যে টুকরো টুকরো বিষয়গুলো রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে আমরা সমাজকে চিহ্নিত করতে পারি, সেই বিষয়গুলো একটুখানি ভালো করে খেয়াল করবে। দেখো, আলোচনা শুরু করছি। প্রথমেই দেখো, লিখেছি তৎপুরুষ সমাসের 10টি ভাগ। এই 10টি ভাগের মধ্যে ক, খ, গ, ঘ, ঙ করে আমি আলোচনা করব। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের প্রথম ভাগ। এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে, এই ধরনের সমাসে ব্যাসবাক্য তৈরি করার সময় যে দুটি পদ থাকে, সেই দুটি পদের মাঝে এর বা রের এই দুটি শব্দ থাকবে। আবারও বলছি, এই ধরনের সমাসের ব্যাসবাক্যের মাঝে এর বা রের থাকবে। উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন দেখো, কলা বাগান একটা উদাহরণ। মনে করো তোমাদের সমাস করতে দিল কলা বাগান, তাহলে এটাকে যদি ব্যাসবাক্য করি তাহলে কি দাঁড়াবে? কলার বাগান। আসলে কলার যেটা বাগান সেটাকেই তোমরা কলা বাগান বলি। ঠিক সেই জন্যই কলা বাগান যদি শব্দ হয়, তার ব্যাসবাক্য হবে কলার বাগান। দেখো, কলা আর বাগান এই দুটি যে শব্দ, তার মাঝখানে একটা র এসে গেছে, আর ঠিক সেই জন্যই এটাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। বোঝা গেল? যদি থাকতো আম বাগান, তাহলে কি লিখতাম? আমের বাগান। আম আর বাগান এই দুটোর মাঝখানে এর কথাটা এসে গেল, আমের, মানে আমের সাথে এর যুক্ত আছে, তার বাগান, তাই আম বাগান। এই যে আম বাগান, এটাকে ব্যাসবাক্য করলে হলো আমের বাগান। সেই জন্য এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরকম আরও অনেক শব্দ আছে, যেমন ধান ক্ষেত যদি লিখি, ধান ক্ষেত কাকে বলি আমরা? ধানের ক্ষেতকে ধান ক্ষেত বলি। তাহলে যদি শব্দ থাকে ধান ক্ষেত, তাহলে তার ব্যাসবাক্য হবে ধানের ক্ষেত, আর সমাস হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। বোঝা গেল? তাহলে এই সমাসটা আইডেন্টিফাই সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যাসবাক্য তৈরির সময় মাঝখানে এর বা রের এই জাতীয় শব্দ ঢুকিয়ে দেবে। যেমন মামার বাড়ি যদি বলি, তাহলে মামার বাড়ি শব্দটাকে করলে কি হবে? মামার বাড়ি। তার মানে মামার সাথে একটা র যোগ করা আছে, তারপরে বাড়ি লিখছি। তাহলে মামা আর বাড়ির মাঝে যেহেতু র যোগ আছে, তাহলে এটাকেও আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। বোঝা গেল? নেক্সট যেটা আসছে তৎপুরুষ সমাসের দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে খ। হ্যাঁ, এখানে আর একটা উদাহরণ আমি দিয়েছি। দেখো, ঠাকুর ঘর, ঠাকুরের ঘর, তাকেই আমরা ঠাকুর ঘর বলি। সেই জন্য এটাও হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, কারণ ঠাকুর আর ঘর এই দুটি শব্দের মাঝখানে এর শব্দটি এসে গেছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। এটা কি ধরনের সমাস? এটা চেনার সহজ উপায় হচ্ছে, এর মাঝখানে জন্য শব্দটি ব্যবহার হবে। দেখো, বর্গীর জ দন্তার নয়জা ফলা। ব্যাসবাক্য যখন গঠন করব, তখন এই ধরনের সমাসের মাঝখানেই জন্য শব্দটি ব্যবহার করা হয়। তাহলে তোমরা এমনি ফুটনোট হিসাবে খাতায় লিখতেই পারো যে নিমিত্ত সমাস, তাহলে ব্যাকেটে লিখে দেবে জন্য। অর্থাৎ জন্য শব্দটি যদি ব্যাসবাক্যের মধ্যে আমরা পাই, তাহলে তাকে আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। দেখো, এক্সাম্পল যদি দেই,
লেখা আছে সত্যাগ্রহ। সত্যাগ্রহ কাকে বলে? সত্যের জন্য আগ্রহ বা সত্যের প্রতি যে আগ্রহ তাকেই আমরা সত্যাগ্রহ বলি। এটা এই জন্য কী লিখেছি দেখো, নিমিত্ত তৎপুরুষ সমাস। কারণ এই সত্য আর আগ্রহ এই দুটো শব্দের মাঝখানে আমরা জন্য শব্দটিকে নিয়ে এসে ব্যাসবাক্য গঠন করেছি। তাহলে বোঝা গেল। নেক্সট আবার একটা উদাহরণ দিচ্ছি দেখো, রান্নাঘর। রান্নাঘর কাকে বলি? রান্নার জন্য তৈরি যে ঘর তাকেই আমরা রান্নাঘর বলি। সেই জন্য দেখো রান্নাঘর ব্যাসবাক্য কী লিখেছি? রান্নার জন্য ঘর। আর সমাসে কী লিখেছি? নিমিত্ত তৎপুরুষ সমাস। বোঝা গেল? তাহলে যে সমাসের ব্যাসবাক্যের মাঝখানে জন্য কথাটাকে নিয়ে আসতে পারবে তাহলেই সেটা হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস। এক্ষেত্রে জন্য শব্দটি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, অধিকরণ তৎপুরুষ সমাস। এটাও তৎপুরুষ সমাসের তৃতীয় ভাগ। অধিকরণ তৎপুরুষ সমাস চিনব কীভাবে? দেখো, এই ধরনের সমাস চিনতে গেলে দেখতে হবে মাঝে বিভক্তি কী আছে। যেমন এ, তে, কে আর অন্তুস্থ, এগুলো থাকলেই অধিকরণ তৎপুরুষ সমাস হয়। তাহলে এই শব্দগুলোকে একটুখানি তোমাকে মনে রাখতে হবে। এ, তে, কে, অন্তুস্থ, এই শব্দগুলো যদি কোনো ব্যাসবাক্য গঠনের ক্ষেত্রে আমরা দুটি পদের মাঝে পেয়ে যাই তাহলে সেটাকে আমরা বলবো অধিকরণ তৎপুরুষ সমাস। এক্সাম্পল দেখো, গাছ পাকা, এটা একটা শব্দ বাংলা। গাছ পাকাটাকে আমরা কি বলি? গাছে পাকা। এটা লিখতে পারি, কারণ যেমন বলি আমরা গাছ পাকা পেঁপে, তার মানে কি গাছে থাকা অবস্থায় পেঁপেটা পেকে গেলে তাকে আমরা বলি গাছ পাকা পেঁপে। গাছ পাকা আম বলি, মানে গাছে থাকা অবস্থাতেই যেগুলো পেকে যায় সেগুলিকে গাছ পাকা বলে। তাহলে গাছ পাকা এই শব্দটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে দাঁড়াবে গাছে পাকা, তাকেই আমরা গাছ পাকা বলি। আর এর সমাস কি লিখেছি দেখো, অধিকরণ তৎপুরুষ সমাস। নিচের ব্যাখ্যাটাও আমি লিখেছি, গাছ যুক্ত এ যুক্ত, এটা টাকা নয়, এটা পাকা হবে। টয়াকা কয়াকা, এটা মিস্টেক হয়েছে, প্রিন্ট মিস্টেক হয়েছে টাইপিংয়ের, এটা হবে টয়াকা পয়াকা কয়াকা, পাকা হবে। তারপরে গাছ যুক্ত এ যুক্ত পাকা, এটা হয়ে যাবে গাছ পাকা। তাহলে গাছ আর পাকা এই দুটো শব্দের মাঝে কি দাঁড়িয়ে আছে? এই শব্দটা দাঁড়িয়ে আছে, সেই জন্যই এটাকে আমরা বলবো অধিকরণ তৎপুরুষ সমাস। শুধু এটুকু কেন, এছাড়াও তুমি বলতে পারো আবার একটা দিয়েছি দেখো, বনবাস। বনবাস কথাটাকে আমরা যদি ভাঙি বা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? বনে বসবাস, বনে যে বাস করে তাকেই তো বনবাস বলি আমরা, বনে বাস করাকে বোঝায়। তাহলে বনবাস তার ব্যাসবাক্য হচ্ছে বনে বাস, অধিকরণ তৎপুরুষ সমাস, কারণ বনের সাথে একটা এ যোগ করে আমরা ব্যাসবাক্য গঠন করেছি। তাহলে বোঝা গেল। তাহলে অধিকরণ তৎপুরুষ সমাস, এটার ব্র্যাকেটে তোমরা লিখে নাও এ, তে, কে আর অন্তুস্থ, এই বিভক্তিগুলো প্রয়োগ করে যদি আমরা ব্যাসবাক্য গঠন করি তাহলেই সেটাকে আমরা বলবো অধিকরণ তৎপুরুষ সমাস। পরেরটা দেখো, 3 নম্বরে পরে 4 নম্বরে আসছি, করণ তৎপুরুষ সমাস। এখানেও দেখো একটু বানানটা ভুল হয়েছে টাইপিংয়ের, ত খন্দক্ত হবে, ত খন্দক্ত পয়স্য রহস্য মধ্যাহ্নস্য, তো করণ তৎপুরুষ সমাস। কীভাবে চিনব? এই রকমভাবে ব্যাসবাক্যের মাঝে যদি দ্বারা, দিয়ে ইত্যাদি শব্দগুলো থাকে তাহলেই করণ তৎপুরুষ সমাস হবে। তাহলে করণ তৎপুরুষ সমাস চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ব্যাসবাক্য গঠনের সময় মাঝে দ্বারা বা দিয়ে, দয়ে বয়ে আকা রয়াকা দ্বারা অথবা দয়শ্রী রয়কা দিয়ে, এই দুটি শব্দের প্রয়োগ লক্ষ্য করা যাবে। যেমন দেখো উদাহরণ দিয়েছি, মন গড়া। এই মন গড়া শব্দটিকে যদি ব্যাসবাক্য করি তাহলে হয়ে যাচ্ছে কি মন দিয়ে গড়া। মন গড়া কাকে বলি? আমরা মনের মধ্যে যেটা তৈরি করি বা মন দিয়ে যেটা গড়ি, তাহলে সেটা কি আমরা মন গড়া বলতে পারি। আর এরকম মন আর গড়া এই দুটো শব্দের মাঝখানে আমি কী নিয়ে এসেছি? দিয়ে কথাটা নিয়ে এসেছি, সেই জন্য এটা হয়ে যাচ্ছে করণ তৎপুরুষ সমাস। বোঝাতে পারলাম? যদি বলি কি বলবো, মানে মাটি গড়া, তাহলে কি হবে? মাটি দিয়ে গড়া, মাটি গড়া, এই ধরনের শব্দগুলো সবই হচ্ছে করণ তৎপুরুষ সমাস। মাঝখানে দিয়ে দিয়ে বা দ্বারা এরকম জাতীয় জিনিস যদি বলা হয়। নেক্সট দেখো, তাহলে মনে রাখবে যে করণ তৎপুরুষ সমাস কাকে বলবো? যদি দ্বারা বা দিয়ে এই শব্দটা থাকলেই আমরা বলবো
করণ তৎপুরুষ সমাস। নেক্সট হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। 5 নম্বর যে ভাগ রয়েছে অপাদান তৎপুরুষ সমাস। অপাদান কাকে বলি? আমরা জানি হইতে, থেকে, চেয়ে, এই তিনটে অনুসর্গ যদি ব্যবহার করা হয় তাহলেই আমরা তাকে বলবো অপাদান তৎপুরুষ সমাস। অর্থাৎ ব্যাস বাক্য গঠনের সময় হইতে, থেকে, চেয়ে এই তিনটে শব্দ ব্যবহার হবে অপাদান তৎপুরুষ সমাস নির্ণয়ের ক্ষেত্রে। যেমন দেখো উদাহরণ দিয়েছি, গাছ গাঁ ছাড়া, অর্থাৎ গ্রাম থেকে কাউকে বের করে দিলে বা চলে গেলে তাকে বলা হয় থাকে গাঁ ছাড়া। তো এই গাঁ ছাড়া যদি শব্দটা হয় তার ব্যাস বাক্য কী লিখেছি দেখো, গাঁ থেকে ছাড়া, মানে গাঁ ছেড়ে যে চলে যায়, গাঁ বলতে গ্রাম, গ্রাম ছেড়ে যে চলে যায় তাকেই আমরা বলি গাঁ ছাড়া। তার মানে গ্রাম থেকে চলে যাওয়া, গাঁ থেকে ছাড়া, তাকেই আমরা গাঁ ছাড়া বলি। আর সমাসের ক্ষেত্রে লিখেছি দেখো অপাদান তৎপুরুষ সমাস। তোমাদের এইভাবে উত্তর দিতে হয় যদি সমাস নির্ণয় করতে দেওয়া হয়। আবার একটা উদাহরণ দিচ্ছি দেখো, জলাতঙ্ক। জলাতঙ্ক বলতে কি বুঝি? জল থেকে আতঙ্ক, মানে জলাতঙ্ক একটা রোগের নাম, কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তাহলে জল থেকে যার আতঙ্ক তৈরি হয়ে যায় তাকে আমরা জলাতঙ্ক বলি। তাহলে জলাতঙ্ক যদি শব্দ হয় তার ব্যাস বাক্য হবে জল থেকে আতঙ্ক, আর এর সমাস হবে অপাদান তৎপুরুষ সমাস। অপাদান কেন হলো? কারণ হইতে, থেকে, চেয়ে এই তিনটে শব্দ যে কোনো একটা থাকলেই আমরা তাকে অপাদান তৎপুরুষ সমাস বলতে পারি। তাহলে এখানে যেহেতু থেকে শব্দটি আমরা ব্যবহার করে ব্যাস বাক্য নির্ণয় করেছি, তাই এটাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস। নেক্সট দেখো আসছে কর্ম তৎপুরুষ সমাস। এই কর্ম তৎপুরুষ সমাসটা হচ্ছে যদি ব্যাস বাক্যের মাঝে কে যুক্ত থাকে বা কে শব্দটি যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। আসলে কে কোনো শব্দ নয়, কে একটা বিভক্তি, অর্থাৎ কে বিভক্তি যুক্ত থাকলেই তাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। এর আগে আমরা কি দেখেছি তাহলে? দ্বারা, দিয়ে, হইতে, থেকে, এই যে শব্দগুলো থাকছে কে, তে, এ, এই যে, ঠিক তেমনি যদি কে শব্দটা যুক্ত থাকে কোনো কাজের সাথে, কোনো কর্মের সাথে, তাহলে তাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। উদাহরণ দেখা যাক, যেমন বধূবরণ। বধূবরণ কথাটাকে আমরা ভাঙলে কি বলতে পারি? বধূকে বরণ, কারণ বধূবরণ কথাটার মানেই হচ্ছে বাড়িতে বউয়েরা তাকে যে বরণ করে তাকেই বলে বধূবরণ। তাহলে বধূবরণকে আমরা মানে ব্যাস বাক্য করলে বলতেই পারি যে বধূকে বরণ, সেই হচ্ছে বধূবরণ। তাই এটাকে লিখবো আমরা কর্ম তৎপুরুষ সমাস, কারণ এই বধূর সাথে কে শব্দটা যুক্ত করে আমরা ব্যাস বাক্য নির্ণয় করেছি। নেক্সট দেখো ফুল তোলা। ফুল তোলাটাও আমরা এইভাবে বলতে পারি ফুলকে তোলা, কারণ ফুল তোলার অর্থই কি? ফুলকে তুলে নেওয়া, সেটাকে ফুল তোলা বলি। তাহলে ফুল শব্দটার সাথে কে কথাটা যোগ করে আমরা ব্যাস বাক্য বানিয়েছি। মূল যে শব্দটা আছে দেখো ফুল তোলা, তার মধ্যে কেটা কিন্তু নেই, কিন্তু যখন আমরা ব্যাস বাক্য বানাচ্ছি তখন আমাদেরকে লিখতে হচ্ছে কি? ফুলকে তোলা, অর্থাৎ ফুলের সাথে কে বিভক্তি যুক্ত করে আমরা এই সমাসটা নির্ণয় করছি, ব্যাস বাক্যটা নির্ণয় করছি। সেজন্য এটাও একটা কর্ম তৎপুরুষ সমাসের ভালো একটা উদাহরণ। এরপরে দেখো তোমাদের যেটা আছে চ ছ ছ নম্বরে, ছয়ে আঁকা হয়ে গেছে এখানটা, এটা তোমরা ছ লিখবে। লেখা আছে উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের এটাও একটি ভাগ, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে 7 নম্বর ভাগ। এই সমাস চেনার উপায় দেখো লিখেছি, এই সমাস চেনার সবচেয়ে সহজ উপায় ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি ইত্যাদি শব্দগুলি থাকবে। তাহলে এই তিনটে শব্দ মাথায় রাখলেই হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। যে, যা এবং যিনি, এবং কোথায় থাকবে সেগুলো? ব্যাস বাক্যের শেষে থাকলে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। এক্সাম্পল দেখো, উদাহরণ পঙ্কজ। যদি এটা বলি, পঙ্কজ কাকে বলে? পাকে জন্মায় যা, তাকেই আমরা বলি পঙ্কজ। আসলে পঙ্কজ হচ্ছে পদ্মের আর এক নাম। পদ্মফুল যেহেতু পাকে জন্মায় তার জন্য পদ্মফুলের আরেকটি নাম হচ্ছে পঙ্কজ। কিন্তু শুধু পদ্মফুলই হবে না, পাকে জন্মানো যে কোনো শাহরুখ ফুলকেও পঙ্কজ বলতে পারো, যদিও বলা হয় না কারণ ওটাও পাকে জন্মায়। পাকে জন্মানো যা কিছু আছে তাকেই বাংলা অর্থে পঙ্কজ বলা যায়।
তাহলে পঙ্কজ শব্দটিকে যদি ভাঙি বা ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়ালো? পাঁকে জন্মায় যা, তাকে আমরা বলবো পঙ্কজ। আর এটার তো সমাস কি করব? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে যদি তোমাকে বলে যে পঙ্কজ শব্দটির সমাস বলো, তাহলে পঙ্কজ শব্দটিকে তোমাকে প্রথমে ব্যাস বাক্য লিখতে হবে যে পাঁকে জন্মায় যা। এই যা কথাটা কোথায় রাখলাম? শেষে রাখলাম, ব্যাস বাক্যের শেষে রাখলাম। আর সেই জন্যই এটা হয়ে গেল উপপদ তৎপুরুষ সমাস। বোঝা গেল? নেক্সট দেখো আর একটা উদাহরণ দিয়েছি, খুব ভালো একটি শব্দ, যেটা বাংলায় হয়তো অনেকেই তোমরা জানো না, ছাত্রছাত্রীরা যারা 8, 9, 10-এ পড়ছো। সেটা হচ্ছে কি? মধুপ, ম ধসু প। এই মধুপ শব্দটি অর্থ হচ্ছে মধু পান করে যে, তাকে আমরা বলি মধুপ। মৌমাছির আর এক নাম হচ্ছে মধুপ। মধুপ মৌমাছির আর এক নাম। কারণ কি? কারণ মৌমাছি মধু পান করে, সেই জন্য মৌমাছির আর নাম হচ্ছে মধু। তাহলে মধুপ কাকে বলবো আমরা? মধুকে যদি মধুপকে যদি ব্যাস বাক্যে ভাঙি তাহলে দাঁড়ায় মধু পান করে যে, সে হচ্ছে মধুপ। আর এই দেখো যে শব্দটা কোথায় রেখেছি? ব্যাস বাক্যের শেষে। ঠিক সেই জন্যই এটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। বোঝা গেল? যেমন আরও একটি শব্দ যদি বলি, ত্রিশূলধারী। এই ত্রিশূলধারী শব্দটি যদি বলি আমি, তাহলে এটাকে ব্যাস বাক্য কী হবে? ত্রিশূল ধারণ করে যিনি, তিনি হচ্ছে ত্রিশূলধারী। তাহলে এটাও হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাসের একটা ভালো উদাহরণ। কি বললাম আবারও বলছি, ত্রিশূলধারী এটা হচ্ছে শব্দ। এটার যদি তোমাকে বলে সমাস নির্ণয় করতে, তাহলে তার তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে ত্রিশূল ধারণ করে যিনি, তিনিই হচ্ছেন ত্রিশূলধারী। তাহলে এখানে এই যিনি কথাটা কোথায় রাখলাম? লাস্টে রাখলাম। ত্রিশূল ধারণ করেন যিনি, এই যিনি শব্দটা যেহেতু লাস্টে রয়েছে, ব্যাস বাক্যের শেষে রয়েছে, সেই জন্য এটাকেও আমরা বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে মোদ্দা কথা আমাকে মনে রাখতে হবে যে উপপদ তৎপুরুষ সমাস মানেই হচ্ছে ব্যাস বাক্যের শেষে যে, যা অথবা যিনি এই শব্দটাকে লাগিয়ে দিলেই আমরা তাকে উপপদ তৎপুরুষ সমাস হিসাবে লিখতে পারি বা বলতে পারি। এরপরে 8 নম্বর যে ভাগটা রয়েছে তৎপুরুষ সমাসের, এটা একটা ভালো ভাগ, সেটা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এই নামটার মধ্যেই রয়ে গেছে দেখো ব্যাপ্তি। ব্যাপ্তি কথার অর্থ হচ্ছে যেটা দীর্ঘ সময় ধরে চলে, একটা লং টাইমিংকে বোঝায়, সেটাকেই আমরা বলি ব্যাপ্তি। আর সেই ধরনের লাইন, যে লাইনের মধ্যে এই দীর্ঘ সময়টাকে মেনশন করা হয়, তাকেই আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। আর এই দেখো লিখেছি এখানে, এই সমাস চেনার সহজ উপায় হলো চিরকাল, চিরতরে, চিরদিন, বহুদিন, সারাদিন, সারা রাত, সারা বছর। এই জাতীয় যে শব্দগুলো আছে, যেগুলোতে চির, সারা, এই জাতীয় শব্দগুলো থাকবে, এগুলোকেই আমরা যদি থাকে কোনো ব্যাস বাক্যের মধ্যে, তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। বোঝা গেল? এই চির, সারা, বহু এই শব্দগুলোই মূলত ব্যাপ্তিকে বোঝায়, অনেকটা সময়কে বোঝায়। দেখো উদাহরণ দিয়েছি, যেমন চিরসুখী। মনে করো এটা একটা শব্দ দিল তোমাকে চিরসুখী, তাহলে এটাকে আমি লিখবো কি ব্যাস বাক্য? চিরকাল ধরে সুখী। এটাই হবে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। যদি বলা হয় চির দুঃখী, তাহলে কী হবে? চিরকাল ধরে দুঃখী, তাহলে এটাকেও আমরা বলতে পারি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। অর্থাৎ যেটা একটা লং টাইমিংকে বোঝায়, একটা দীর্ঘ সময়কে বোঝায়। তারপরে এরকম অনেক শব্দ আছে, যেমন চিরজীবী, চিরজীবী, চিরকাল যিনি বেঁচে থাকেন, বা চিরকাল ধরে জীবিত, তাকেই আমরা বলবো চিরজীবী। বোঝা গেছে এটুকু? তাহলে সময়, চিরকাল, চিরদিন, চিরতরে, এই জাতীয় শব্দগুলো থাকলেই তাকে আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। নেক্সট কি আছে? না তৎপুরুষ সমাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস এবং প্রচুর বার পরে বিভিন্ন পরীক্ষাতে আছে না তৎপুরুষ সমাস শব্দ দেয়, আইডেন্টিফাই করতে দেয়। না তৎপুরুষ সমাসে দেখো লেখা আছে, এই ধরনের সমাস চেনার উপায় হলো ব্যাস বাক্যে না, নয়, নেই এই জাতীয় শব্দগুলো থাকবে, অর্থাৎ কোনো বিশেষ অভাবকে বোঝাবে। দু একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। দেখো,
প্রথম উদাহরণ দিয়েছি আমি অনুচিত। এই অনুচিত কথাটাকে ভাঙলে অনুচিত কাকে বলে? উচিত যেটা নয়, বা নয় উচিত, এমন কোনো শব্দকে আমরা বলি অনুচিত, এমন কোনো বিষয়কে আমরা বলি অনুচিত। তাহলে এই অনুচিত কথাটা হচ্ছে নয় উচিত, জাস্ট এটুকুই লিখতে হবে তোমাকে। আর এটা লিখলেই তোমার হয়ে যাচ্ছে না তৎপুরুষ সমাস। কেন? কারণ ব্যাস বাক্যের মধ্যে নয়, নেই, না এই জাতীয় শব্দগুলো থাকলেই আমরা জানি না তৎপুরুষ সমাস হবে। যেমন অচেনা, অচেনাটাকে আমরা কি লিখতে পারি ব্যাস বাক্যে? নেই চেনা, না তৎপুরুষ সমাস। আবার দেখো লিখেছি অশান্ত, নেক্সট যে 3 নম্বর উদাহরণে দিয়েছি অশান্ত। অশান্তটাকে কি বলবো? নয় শান্ত। অর্থাৎ যা নয় শান্ত তাই হলো অশান্ত। তাহলে অত কিছু লেখা থাকবে না, শুধুই লিখতে হবে নয় শান্ত, আর এটা হয়ে যাবে না তৎপুরুষ সমাস। এছাড়াও আছে বিদেহী। বিদেহী মানে কি? যে দেহ নেই বা দেহহীন যে অবস্থা তাকে আমরা বিদেহী বলি। তাহলে বিদেহীটাকে কি বলবো? নয় দেহী। তাহলে এটা হয়ে যাবে না তৎপুরুষ সমাস। এছাড়াও এছাড়াও অনেক হতে অবিশ্বাস। অবিশ্বাসটাকে আমরা লিখতে পারি নেই বিশ্বাস। তাহলে এটা হয়ে যাবে না তৎপুরুষ সমাস। এই যে অদেখা, অচেনা, তারপরে তোমার কুকথা, নয় মানে কুকথাটা সরি হবে না, অচেনা, অদেখা, অজানা, তারপরে তোমার অবিশ্বাস, এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এই সব শব্দগুলোকে আমরা বলতে পারি না তৎপুরুষ সমাস। যেমন অচেনা, নেই চেনা, অদেখা, নেই দেখা, এইভাবে লিখতে হয় সব শব্দগুলোকে। ওকে। আর নেক্সট যেটা আসছে তোমার, এছাড়াও আর একটা রয়েছে যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। এটাই আমি কি লিখেছি দেখো, এছাড়াও একটি সমাস রয়েছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস, যেটার আলোচনা খুব বেশি প্রয়োজনীয়তা নেই। শুধু মনে রাখবে ক্রিয়াবাচক বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদ মিলন ঘটলে এই ধরনের সমাস হয়ে থাকে। আবারও বলছি, ক্রিয়াবাচক বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের মিলন ঘটলে এই ধরনের সমাস হয়। এবার ক্রিয়াবাচক বিশেষণ কাকে বলে, ক্রিয়াবাচক বিশেষ্যই বা কাকে বলে, এগুলো যদি জানতে হয় তাহলে আমার আগের যে ক্লাস রয়েছে বা পরে যখন বিশেষ্য বিশেষণের ক্লাস করব সেই ক্লাস থেকে তোমরা এর ধারণাটা ডিটেলসে পাবে। সেই জন্যই এটা আমি বলেছি যে এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই, আর এটা খুব একটা আসেও না পরীক্ষাতে। জাস্ট একটুখানি জেনে রাখবে, যখন আমি ছোটো কোশ্চেন লেখাবো সমাসের চ্যাপ্টার থেকে তখন এটা লিখিয়ে দেওয়া হবে। ওকে। তাহলে এতখানি যে আলোচনাটা আমাদের হলো আজকে, পূর্ণাঙ্গ আলোচনাটা, ক্লাসটা অনেকটা বড় হলো, আশা করি তোমরা মন দিয়ে দেখেছো। স্কিপ না করে দেখবে, তাতে কি হয় তোমরা ভালো বিস্তারিত বুঝতে পারবে ব্যাপারটা। আর যদি শুধুই লেখাগুলো পড়ো তাহলে কিছু খুব একটা বুঝতে পারবে না। আর একবার আমি বলছি, প্রথম থেকে দেখে নাও একবার এক ঝলকে জাস্ট, যে তাহলে কী বললাম, তৎপুরুষ সমাস হচ্ছে সমাসের দ্বিতীয় ভাগ। আর এই তৎপুরুষ সমাসের আবার 10খানা ভাগ রয়েছে। তার মধ্যে প্রথম ভাগ যেটা আছে সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। কী করে চিনব? এর বা রের এই শব্দগুলো দিয়ে যদি ব্যাসবাক্য হয় তাহলে হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট যেটা আসছে নিমিত্ত তৎপুরুষ সমাস। কী করে বুঝবো? দ্বারা মাঝখানে জন্য থাকলে তাকে আমরা বলবো নিমিত্ত তৎপুরুষ সমাস। নেক্সট হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস। কোনো ব্যাসবাক্যের মাঝখানে যদি তে, কে, এ, অন্তুস্থ এই জাতীয় বিষয়গুলো থাকে তাহলে তাকে আমরা বলবো এই অধিকরণ তৎপুরুষ সমাস। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাস কাকে বলবো? দ্বারা দিয়ে এই দুটি শব্দ যদি থাকে তাহলেই আমরা তাকে বলবো করণ তৎপুরুষ সমাস, মানে ব্যাস বাক্যটাই দ্বারা দিয়ে দিয়ে গঠন করা হবে। নেক্সট হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। কাকে বলবো অপাদান তৎপুরুষ সমাস? হইতে, থেকে, চেয়ে এইটা থাকলেই তাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস, মানে ব্যাস বাক্যের মাঝখানে হইতে, থেকে, চেয়ে এই জাতীয় শব্দটা থাকবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। মাঝখানে কে শব্দ দিতে হবে, কিন্তু শুধু কে শব্দ যদি হবে না, কোনো একটি কর্মকে বোঝাবে, তাহলে সেটা হবে কর্ম তৎপুরুষ সমাস। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস, সেখানে বলা হচ্ছে যে, যা, যিনি এই শব্দগুলো থাকলেই তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু এই শব্দগুলো ব্যাসবাক্য গঠনের সময় শেষে রাখতে হবে, কখনোই মাঝে রাখা যাবে না, কারণ মাঝে রাখলে অন্য সমাসের মধ্যে চলে যাবে, যেটা আমি পরে আলোচনা করব।
মনে রাখবে যে ব্যাস বাক্য গঠনের সময় যে, যা, যিনি এই শব্দগুলোকে শেষে রাখতে হবে, তাহলেই তোমরা বলতে পারো যেটা উপপদ তৎপুরুষ সমাস। এরপরে হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ব্যাপ্তি মানে কি? দীর্ঘ সময়, লং টাইমিংকে বোঝানো হয়ে থাকে। এই চিরকাল, চিরদিন, চিরতরে, বহুদিন, সারাদিন, এই সমস্ত যে হচ্ছে সারা বছর, এই সমস্ত শব্দগুলোকেই থাকলেই বা এই সমস্ত শব্দগুলো দিয়ে গঠিত ব্যাস বাক্যগুলোকেই আমরা বলবো ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এই কয়েকটা শব্দ শুধু মনে রাখতে পারলেই তুমি সমাস আইডেন্টিফাই করে নিতে পারবে। নেক্সট যেটা হচ্ছে না তৎপুরুষ সমাস, খুব পছন্দের আমার এবং প্রচুর সহজ একটা সমাস, যেটা দেখলেই মানুষ করে ফেলতে পারে, যে কোনো ছেলে মেয়ে করে ফেলতে পারে। যেমন অদেখা, অচেনা, অজানা, অবিশ্বাস, এই জাতীয় সব যে শব্দগুলো আছে সেগুলো এইভাবে নয় উচিত, নয় চেনা, নয় জানা, নয় দেখা, এইভাবে লিখে দিলেই হয়ে যায়। এটা কি আমরা বলি না তৎপুরুষ সমাস। তাহলে নয়, নেই, না, এই জাতীয় শব্দগুলো যদি ব্যাস বাক্যের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি, যুক্ত করতে পারি, তাহলেই সেটা হয়ে যাচ্ছে না তৎপুরুষ সমাস। আর শেষে যেটা আছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের নামটা শুধু জেনে রাখবে, বিশেষ আলোচনার প্রয়োজনীয়তা নেই। তাহলে আজকে তৎপুরুষ সমাসের যে 10টি ভাগ, সেই 10টি ভাগ মোটামুটি আলোচনা করা হলো। আশা করি ক্লাসটা তোমরা সবাই মন দিয়ে করেছো। আর আমি আবারও বলছি, যদি বুঝতে না হয় বারবার এটা রিপিট করে তোমরা দেখে নাও চ্যানেলটা, আর স্কিপ না করে বিষয়টা পরিষ্কারভাবে বোঝো, জানো, আর শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যগুলো খাতায় লিখে নাও। আর এগুলো একটুখানি একবার দেখলে বা একটুখানি পড়লেই তোমরা খুব সহজেই সমাজ আইডেন্টিফাই করতে পারবে। আর এখন শুধুমাত্র আমি ক্লাসগুলোতে সমাজ আইডেন্টিফাই করার বা চিহ্নিত করার পদ্ধতিগুলো শেখাচ্ছি, যত সহজে কিছু শব্দ দেখে মাত্র সমাজকে নির্ণয় করতে পারো। আর পরে আমি আরও অনেক প্র্যাকটিসের ক্লাস দেবো, সেই প্র্যাকটিসের ক্লাসগুলো ধীরে ধীরে করতে পারলে আশা করি তোমরা সমাজে খুব ভালো জায়গায় একটা পৌঁছে যাবে এবং যে কোনো সমাজ খুব সহজেই করতে পারবে। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 সব ক্ষেত্রেই সমাজের খুব প্রয়োজনীয়তা আছে। তাই ক্লাসটা সম্পূর্ণ করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যারা সমাজ করতে চায় বা যারা 9, 10 বা ক্লাস 8-এ রয়েছে, তারা নিজেদের মধ্যে সমাজটা শেয়ার করে শেখো। সকলে ভালো থাকবে। আর নেক্সট ক্লাস সমাজের 4র্থ ক্লাসে সমাজের বাকি যে ভাগগুলো রয়েছে ওই ভাগগুলো করানো হবে। আর তারপরে আরেকটি ক্লাস লাগবে যেখানে বাকি আলোচনাটা আরও বিস্তারিত করে দেওয়া হবে বা কিছু প্র্যাকটিসও দিয়ে দেওয়া হবে। তাহলে সমাজের মোট 5টি ক্লাস হবে আমি বলেছিলাম। আজকে সমাজের 3য় ক্লাস সম্পূর্ণ হলো। সকলে ভালো থাকবে। আর সবার শেষে যেটা বলি যে চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর অবশ্যই অনেক অনেক শেয়ার করো এটা, যাতে সকলেই বিষয়টা ভালো করে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। ব্যাস। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই সম্পর্কে, সমাজ সম্পর্কে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি আর একবার শেষবারের মতো সমাসের ভাগগুলো জানিয়ে দিচ্ছি। সমাসের মোট তৎপুরুষ সমাসের মোট 10টি ভাগ রয়েছে। সম্বন্ধ তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, তৎপুরুষ বানানটা এখানে একটু ভুল আছে, ঠিক করে নেবে তোমরা, অপাদান তৎপুরুষ সমাস, কর্ম তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, ব্যাপ্তি তৎপুরুষ সমাস, না তৎপুরুষ সমাস এবং সর্বশেষ ভাগ হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। আর একবার তোমরা ভালো করে পেজটা দেখে নাও, প্রয়োজনীয় তথ্যগুলো ভালো করে লিখে নাও। সকলে ভালো থাকবে। আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।